প্রথম মডেল কে তোমার আঁকার? মানে দিদি একটি ছাগল একটা ফিল্ম করতে গিয়ে আমরা অ্যাকচুয়ালি সোনাগাছিতে গিয়েছিলাম। 5টা সিরিয়াল একসঙ্গে করছো? সিরিয়াল না করলে তো বাড়ির ইএমআই দিতে পারবো না। একটু কাঁধে মাথাটা না রাখলে তাদের পছন্দ হয় না। মানে আমাদের স্কুল, আমাদের পাঠভবন, আমাদের গাছের তলায় ক্লাস করা, মা বলেছিল এই লাইনটা ভালো না। হ্যাঁ, মানে রবীন্দ্রনাথকে নতুন করে পাবো বলে। আমিও ছোটবেলায় মোহনদার কাছে গান শিখতে যেতাম। মানে আমরা যেটা বাঁচতাম সেটা এখন একটা পারফরমেন্স হয়ে গেছে। একটি মহিলা হিসেবে কাজ করতে এসেছি, কোনো দিনও আমি মনে হয়নি আমার যে আমি সেফ নই। বেনিদিশি এটা কি জানো? চুরি করেছি? হ্যাঁ, চুরি করেছি। যে ফিল্ডে থেকে কাজ করে কাজের থেকে শেখা। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। আমাদের এই পর্বের স্পন্সর হলেন অন্নপূর্ণা স্বাদিষ্ট। সাজাবো যতনে কুসুম রতনে। এই যে ক্যামেরার পেছনে নায়ক নায়িকা এবং বিভিন্ন চরিত্ররা এই যে সেজে গুজে থাকেন, তাদেরকে সাজায় কি, কারা, কিভাবে, কেন, কি জন্য, সব কিছুর প্রশ্নের উত্তর আমি জানি, আপনারা জানেন, তবু আজকে একটু এলাবোরেটলি আমরা আলোচনা করব, কারণ আমাদের সঙ্গে আছে স্টাইলিস্ট ঋতুরূপা, এবং ও হচ্ছে শান্তিনিকেতনেই বড় হওয়া, জন্ম তার। তো আজকে তোমার সঙ্গে খুব ভালো লাগছে। ঋতুরূপার সঙ্গে আমরা অন্যরকমভাবে আড্ডা দিই। তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। নার্ভাস লাগছে? একটু নার্ভাস লাগছে। কেন? আমি ক্যামেরার পিছনে কাজ করি, তো ক্যামেরার সামনে বসলে একটু নার্ভাস লাগে, তাই না? তো এই স্টাইলিস্ট হওয়ার তোমার মানে যখন তুমি ছোট ছিলে নিশ্চয়ই এই জিনিসটা তো ছিল না, এই নামটা তখন তো জানতামই না। হ্যাঁ। আর ছোট ছিলাম যখন, একদম ছোট, আমাদের বাড়িতে একটা স্টোর রুম ছিল। সেই স্টোর রুমে বিভিন্ন ধরনের কাপড়, জামা কাপড়, মায়ের পুরনো শাড়ি, এগুলো জমা করে রাখা হতো। তো আমার প্রত্যেক দিন দুপুরবেলা একটা কাজ ছিল যে খেয়ে দিয়ে উঠে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন ওই স্টোর রুমে ঢুকে যাব আর ওখান থেকে বিভিন্ন রকমের কাপড় বের করে বিভিন্নভাবে সেটা ড্রেপ করব নিজের শরীরেই। হ্যাঁ, আচ্ছা। তখনও জানতাম না যে এটাকে যে ড্রেপিং বলে। তখন আমার কত বয়স, 6 বছর হবে হয়তো। আচ্ছা। তো ওইরকম বিভিন্নভাবে সেটাকে ড্রেপ করে আমি বেরিয়ে আসতাম, আয়নার সামনে দাঁড়িয়ে চুল টুল আঁচড়ে এক এক দিন এক এক রকম সাজ। হ্যাঁ, কোনোদিনও রানী সাজছি, কোনোদিনও রাজা সাজছি, নিজে 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 নিজে, কোনোদিনও মাঝি সাজছি। আচ্ছা। হ্যাঁ, ধুতি মতো করে পরে মাথায় পাগড়ি বেঁধে। এইভাবে তোমার সাজ পোশাক শুরু। এবং ছবি আঁকতে পারতে? হ্যাঁ, ছবি তো ছোটোর থেকে আঁকতাম। আচ্ছা। ছোট থেকে আনন্দ পাঠশালা থেকেই মানুষ যেরকম প্রত্যেকটা বাচ্চাই যেরকম ছবি আঁকে সেরকম ছবি আঁকতাম। বড় হয়ে স্কুলেও ছবি এঁকেছি। আমাদের যে এই যে গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক, যে কণ্ঠটা যার, এটা হচ্ছে দিদি ঋতুরূপাদি। তিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং দিদি একদম ছবি আঁকতে পারে না। মানে আমি আর ঋতুপাদি দুজনেরই একটাই আলোচনা যে বাচ্চার ছবি কি করে আঁকবো। তো কিন্তু বাচ্চাদের আমাদের ছবি পছন্দ, তো দিদি ছবি আঁকতে পারে না। তুমি কি করে মানে কাউকে দেখে বা স্কুলে আঁকার ইচ্ছেটা নিজে থেকে? ওটা ভিতর থেকেই এসেছিল, তাই না? হ্যাঁ। কি প্রথম মানে কি এঁকেছো? প্রথম আমার খুব মনে আছে আঁকা ছবি, সেটা হচ্ছে গিয়ে বাল্মীকি প্রতিভা তে আমার দিদি বালিকার পাঠ করেছিল। হ্যাঁ, তো সেটা শান্তিনিকেতনেরই একটা প্রোডাকশন, সেটা বাইরেও হয়েছিল, কলকাতাতেও হয়েছিল। তো সেটা রিহার্সালে আমি রোজ যেতাম। আমি তখন অনেকটাই ছোট, আর দিদি তখন সম্ভবত ক্লাস 8 বা 9। তো ওটা দেখে আমি মুগ্ধ হয়ে যাই, এবং আমি তখনও জানতাম না যে স্ক্রোল পেইন্টিং কাকে বলে, কিন্তু আমি স্ক্রোলই এঁকেছিলাম। মানে প্রত্যেকটা দৃশ্য এক একটা পাতায় পরপর করে এঁকেছিলাম, এবং একটার সঙ্গে একটা পাতা জুড়েছিলাম পরপর দৃশ্যগুলোকে বোঝানোর জন্য। ওটা আমার সেই অর্থে মনে পড়ে প্রথম খুব ভালোবেসে আঁকা ছবি। আচ্ছা, বাহ, দারুণ। আর তারপরে প্রথম মডেল কে তোমার আঁকার? মানে দিদি? একটি ছাগল। হ্যাঁ হ্যাঁ, বলো ছাগল। হ্যাঁ, আমি উচ্চ মাধ্যমিকের পরে
আমি বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাব, মানে আমার সাহিত্য নিয়ে পড়ার ইচ্ছা ছিল, আর আমার ক্রিয়েটিভ দিকেও প্রচণ্ডই আগ্রহ ছিল। সেই দিকটা আস্তে আস্তে আঁকার থেকে ফ্যাশন, টেক্সটাইল ওই দিকে শিফট করছিল, তো আমি ডিসিশন নিতে পারছিলাম না। আমার মার দৃঢ় ধারণা ছিল যে আমি এই ফিল্ডে খুব ভালো কাজ করতে পারবো, মানে টেক্সটাইল, ফ্যাশন। তখনও তো জানতাম না যে আমি মানে স্টাইলিস্ট হব, বিশ্বভারতীতে তো এই অপশনগুলো নেই। তো মা বলল কলা ভবনে যদি সুযোগ পাও তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, তো তখন আমি শুরু করলাম যে স্কেচ করা, লাইফ স্টাডি, স্কেচ। তো মা বেশিরভাগ সময় বসে থাকতেন, আমি মাকে দেখে ছবি আঁকতাম। তারপরে পশু পাখি এসব দেখেও ছবি আঁকতে হবে। তো আমার মায়ের সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমাদের বাড়িতে আমাদের বাগানটা, মানে প্রত্যেকটা গাছ মায়ের সন্তানের মতো। তো সেখানে স্বাভাবিকভাবেই মালি সকাল থেকে এসে পরিচর্যা করে এবং গেট সবসময় বন্ধ থাকে যাতে বাইরের কোনো পশু ঢুকতে না পারে। একদিন আমি হঠাৎ দেখলাম মা গেট খুলে ছাগলদের ইনভাইট করছে ভিতরে। তো আমি খুব অবাক হলাম। তো ছাগলটি যখন এলো দেখলাম মা তাকে একটা জায়গায় দাঁড় করিয়ে, তার সে একটা পোষা ছাগল, কাজে তার একটা দড়ি ছিল না, দড়িটাকে দেখলাম টুক করে একটা জায়গায় লাগিয়ে দিল, আমাকে ডেকে বললো তাড়াতাড়ি আয়, দেখ ছাগল ধরেছি, তুই একটু স্কেচ করে নে। আমার ফার্স্ট মডেল হচ্ছে ছাগল। তারপরে কলা ভবনে সুযোগ হলো। হ্যাঁ, তারপরে কলা ভবনে সুযোগ হলো, এবং কলা ভবনে যে সুযোগ হলো আমি খুব অবাক হয়েছিলাম, কারণ আমি ছোট থেকে ছবি আঁকলেও তথাকথিত মানে শিক্ষিত ধাঁচে ছবি যেটাকে বলে, মানে সেটা হচ্ছে গিয়ে আমার সঙ্গে যারা পরীক্ষা দিয়েছিল তারা প্রচণ্ড ছবি আঁকা শিখে এসেছিল। মানে তার আমি যেরকম, হ্যাঁ, স্ট্রোক শেখা, মডেল স্টাডি প্রপার, মানে আমার মতো নয়। হ্যাঁ, তো আমি একটু ভয় পেয়েছিলাম আমার আশেপাশে সবাইকে আঁকতে দেখে। পরবর্তীকালে শুনেছিলাম যে আমি সুযোগটা যে পেয়েছি কলা ভবনে পড়ার, তার কারণটাই হচ্ছে আমার ছবি আঁকার মধ্যে অনেক বেশি ফ্রেশনেস ছিল। আমাকে শেখাতে পারবেন টিচার্সরা, সেইটা বুঝেই আরো বেশি আমাকে সুযোগ দেওয়া হয়েছিল আরো শিখে নেওয়ার জন্য। তারপরে ওখানে কি নিয়ে তুমি ইয়ে করলে? আচ্ছা দাঁড়াও, একটু চা নিয়ে আসি আমরা। চা না, চা ছাড়া আড্ডা হয় না। তো চা আর একটু খাবার, কারণ আমাদের ঋতুরূপা একটু ডায়েটে আছে, তাই আমরা ওর জন্য স্যালাড এনেছি, চিকেন স্যালাড। চলে এসো সৈকত, চলো চলো চলো। থ্যাংক ইউ। নাও, তোমার জন্য স্যালাড এসেছে, আমার জন্য জিঞ্জার হানি টি আর আমেরিকানো। তোমার ডায়েট বজায় থাকুক এবং রোগা থেকে আরো রোগা হয়ে ওঠো। তো এই কালোটা কি নিজের ইয়ের জন্য পরে এসছো যে স্লিম লাগবে? একটু বেশি। এটা কি সত্যি যে কালো পরলে রোগা লাগে? একটু তো লাগে। লাগে না? আর কি কি রং পরলে কালো, মানে ডার্ক কালারস পরলে রোগা লাগে। আচ্ছা। আর লাইট কালারস একটু ব্রড লাগে। ব্রড লাগে। আচ্ছা, তো এগুলো নায়িকাদের বা যখন চরিত্রের সাথে, তুমি এই মুহূর্তে কি সিরিয়াল করছো, কটা করছো, যেটা মানে মেন প্রশ্ন থাকে আমার, যে রোজই আমরা যখন কোথাও থেকে ফিরি তখনও হয়নি, এখনো হচ্ছে না, আরে তাড়াতাড়ি কর, আরে আসেনি এখনো, পাঞ্জাবির পাজামা নেই, এটা কি করে হতে পারে? তো এই ওবিডিয়েন্ট স্টুডেন্ট যারা তোমার, তারা শোনে তোমার বকুনি? হ্যাঁ, আমার বকুনি শুনে কাজ করে, আমি খুব লাকি, এবং তারা ভীষণ ভালোবাসে। তাই না? কারণ বকুনি যেমন খায় সেরকম ভালোবাসাটাও পায়, তাই ভালোবাসে আমাকে। কটা সিরিয়াল করছে এখন? এখন 5টা। বলো নামগুলো একটু শুনি। একটা অনুরাগের ছোঁয়া, আচ্ছা, আনন্দী বলে একটা সিরিয়াল হয়। এগুলো কোথায় হয়? অনুরাগের ছোঁয়া হয় স্টার জলসায়, আনন্দী হয় জি বাংলায়, আমাদের দাদামণি হয় জি বাংলায়। আচ্ছা, তারপরে নাম ভুলে যাচ্ছি। তো মানে এটা কি একটা প্রোডাকশন নাকি? না, বিভিন্ন প্রোডাকশন হাউস। ওকে। তোমার প্রথম মানে কি দিয়ে হাতে খড়ি, এই মানে তুমি তো কলা ভবনে ভর্তি হলে, তারপর কি করে ভাবলে যে মানে নিজেরা বুটিক খোলে, ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ে, বা ধরো টেক্সটাইল, এগুলো তো আমরা জানি, বা স্টাইলিস্ট, এটা তো যদিও খুব নতুন, একটা খুব বেশি দিন হয়নি আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রিতে এসেছে, তুমি কি করে ভাবলে যে তুমি এই ধরনের প্রফেশনে যাবে?
আমি আসলে কলা ভবনের 7th ইয়ার পাশ করার পর, মাস্টার্স পাশ করার পর আমি পিএইচডি শুরু করি। আচ্ছা, কি নিয়ে তো সেই করছিলে? পিএইচডির বিষয় ছিল কস্টিউমস অফ টেগর্স ডান্স অ্যান্ড মিউজিক্যাল ড্রামাস। ওকে। এটা ছিল বিষয়। এবং সেই সময় কিউ মানে কৌশিক, সে তখন তাসের দেশ বলে একটা ফিল্ম শ্যুট করবে বলে তার প্রি প্রোডাকশন চলছিল। তো বন্ধুর সূত্রে খবর আসে আমার কাছে যে উনি একজন অ্যাসিস্ট্যান্ট খুঁজছেন, ডিজাইনারের অ্যাসিস্ট্যান্ট। ডিজাইনার ছিল তাবাশির জুৎসি বলে, তিনি বম্বের। আচ্ছা। তো আমি তখন অবধি কিচ্ছু জানি না, আমার কোনো আইডিয়া নেই। আমি শুধু একদিন দেখা করতে গেলাম ওদের সঙ্গে, এবং দেখা করে ওদের সঙ্গে কথা বলে আমার ভীষণ ভালো লাগলো। এবং যেহেতু রবীন্দ্রনাথ মানে তো আমার মানে রক্তে রবীন্দ্রনাথ, কাজেই সেক্ষেত্রে তাসের দেশ হচ্ছে এবং তাসের দেশের অরিজিনাল যে স্ক্রিপ্ট সেটাকে রেখে বাকিটা ভাঙা হচ্ছে, সেই সমস্তটা দেখে আমার খুব ভালো লাগলো। আমি তখন বললাম যে আমি এটাতে কাজ করতে চাই। ওই আমার প্রথম একজন ডিজাইনারের অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ শুরু। আচ্ছা, তো কিভাবে তুমি ভেবেছিলে সেই সময় তাসের দেশটা যেভাবে হচ্ছিল? মানে ভাবনা চিন্তাটা তো ডিজাইনারেরই থাকে, হ্যাঁ, ওরা প্রচণ্ড ভেঙে দিয়েছিল। মানে লুক অ্যান্ড ফিলটা পুরোপুরি মডার্ন ছিল, কিন্তু টেক্সটটা পুরোপুরি ফলো করেছিল। আমি সেটার সঙ্গেই। আচ্ছা। আর তারপরে কি করলে? তারপরেও আমি আরেকটা ফিল্মও করেছিলাম, ওনাকেই অ্যাসিস্ট করেছিলাম। সেটাও একটা আমেরিকান প্রোডাকশন এবং ইন্ডিয়ান প্রোডাকশন মিলিত একটা প্রজেক্ট ছিল। তারপরে আমি সেই অর্থে বাংলা ইন্ডাস্ট্রিতে সুচিস্মিতা দাশগুপ্তকে অ্যাসিস্ট করি, এবং তারপরে সেই শুরু হয়েছে। সিনেমা দিয়ে শুরু নাকি? সিনেমা দিয়েই শুরু। কোন সিনেমাটা দিয়ে শুরু? সিনেমা মানে ইন্ডিভিজুয়াল কাজ হিসেবে আমি করেছিলাম লুডো বলে একটি ফিল্ম, সেটাও কিউ। কৌশিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমার প্রথম অ্যাজ আ স্টাইলিস্ট কাজ। সো মানে নিজে। আচ্ছা, তারপরে সিরিয়াল ফার্স্ট ঠিক যেন লাভ স্টোরি। আচ্ছা, এটা কোথায় হতো? এটা স্টার জলসায় হতো। আচ্ছা, আমার মনে হয় স্টাইলিস্ট, হ্যাঁ, এই ঠিক যেন লাভ স্টোরি আমাদের পরে পরে এসে, কারণ অগ্নি পরীক্ষাতে আমাদের তো জাস্ট কস্টিউম দেওয়া হতো যে এই শাড়িটা পরে নিয়ে একজন কস্টিউমের লোক থাকতো। তারপর মাঝের পর থেকে আমার ধারণা 2011-12 থেকে বোধহয় এই স্টাইলিস্ট, আমার ধারণা এসেছে। সেটা আমি ঠিক বলছি কি ভুল বলছি আমি জানি না। তো তো তুমি কোন মোটামুটি বছর থেকে? আমি 13-14। হ্যাঁ, তাহলে ঠিকই বলছি, 11-12 থেকে এরকম সিনেমাতে ছিল। সিরিয়ালে আমি যত বছর 8 বছর কাজ করেছি, লাস্ট অগ্নি পরীক্ষাতেই স্টাইলিস্ট পেয়েছি। হ্যাঁ, মানে আমি আমাদের যে ড্রেস দাদারা যারা কাজ করে আমাদের সঙ্গে, তাদের থেকেও শুনেছি যে আগে ওরা বলে আমরাই তো সব দিয়ে দিতাম। হ্যাঁ, আমাদেরকে বলতো আমরাই দিয়ে দিতাম, ব্লাউজ ফিট করছে কিনা দেখে নিয়ে ব্যাস ওটাই ইয়ে করে দেওয়া হতো, ওরাই সব সোর্স করতো। আচ্ছা, এই যে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, এইটার এই ছবিটা মায়ার জঞ্জাল, মানে যারা মায়ার জঞ্জাল দেখেছেন তাদেরকে বলছি, স্টাইলিস্ট ও ছিল ছবিটার পুরো, এবং ও তার জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। তো মায়ার জঞ্জালে তো বিভিন্ন ধরনের চরিত্র ছিল। তো মানে নির্দেশক পুরোটা স্বাধীনতা দিয়েছিল তোমাকে? যে প্রচুর স্বাধীনতা দিয়েছিল। আচ্ছা, মানে নির্দেশকের সঙ্গে একটা আলাপ আলোচনা করে তিনি কি ভাবছেন সেটা একবার বুঝে নেওয়ার পরে আর কোনো অসুবিধা হয়নি আর কি। মানে খুবই সুন্দরভাবে পুরো কাজটা হয়েছে, এবং যেহেতু প্রচণ্ড রিয়েল লুক ছিল, খুব ওয়েদার করা জামা কাপড়, এবং যা আমরা অ্যাকচুয়ালি দেখি তাই, কোনো গ্ল্যামার ইয়ে ছিল না, কাজেই সেইগুলো নিয়ে অনেক রিসার্চ করতে হয়েছে। মানে আমি রাস্তায় রাস্তায় ছবিও তুলেছি, মানে রাস্তায় চরিত্রের জন্য বিভিন্ন রকম। মানে একটি লোক যে একটা এটিএম এর গার্ড, তার জন্য আমি তাদের ছবি তুলেছি এটিএম এর বাইরে থেকে। আমি রিক্সাওয়ালা হোক বা একটা দারোয়ান হোক, একটা পাগল হোক, যে লাস্টে ওইটা তুলে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এবং আমি সত্যি কথা বলছি, ওই যে পাগলের চরিত্রটাকে সাজানো হয়েছিল, সেখানে বিশাল বড় হাত ছিল হেনাদির হেয়ারের। কারণ আমি যখন ওকে নিয়ে রিসার্চ করছিলাম, আমি দেখলাম আমাদের
ইয়েতে টালিগঞ্জে একজন পাগল মহিলা ঘুরে বেড়াতেন, তিনি এক এক দিন এক এক রকমভাবে আসতেন এবং একটার উপর একটা জামা তারা পরতে থাকে, মানে কোনো একটা বোধহয় অস্বস্তির থেকে ওরা না একের পর এক জামা চাপাতে থাকে এবং একটা ফুল হাতা শার্টের উপর হয়তো একটা ব্লাউজ পরে নিল। হ্যাঁ, মানে কোনো তো সংযোগ থাকে না কিসের সঙ্গে কি পড়ছে, কিন্তু সেটাই একটা লক্ষ্য করার মতো আর রিসার্চ করার মতো ব্যাপার। আর যে চুলের মধ্যে সব গোজে বিভিন্ন রকমের জিনিস, সেখানে বোতলও গুজছে, সেখানে বিভিন্ন জায়গা থেকে দড়িও ইয়ে করে রাখছে, বেঁধে রাখছে, এবং সেই চুলটা যে হেনাদি কি অসাধারণ বানিয়েছিল সেই উইকটা আমি জীবনে ভুলব না। আমার তো মনে হচ্ছে সেটার জন্যই মানে পুরো লুকটা আরও অন্য একটা মাত্রা পেয়েছে। ভাবা যায়, মানে আমরা এই ডিটেল কখনো ভাবি না যে একটা কাজের পিছনে কতটা পরিশ্রম এবং রিসার্চ থাকে। অবশ্যই। তবে তোমার পাগলের চরিত্রটা করতে সবথেকে মজা লেগেছিল। এটা আমার খুব মনে আছে, কারণ এত ইন্টারেস্টিং লেগেছিল বিষয়টা আমার। না, আমার ব্রাত্যদার মেকআপটাও ভালো লেগেছিল, চান্দ্রিদির মেকআপটা। হ্যাঁ, চান্দ্রিদির ক্ষেত্রেও আমি বলবো, আমি একটা ফিল্ম করতে গিয়ে আমরা অ্যাকচুয়ালি সোনাগাছিতে গিয়েছিলাম, এবং সেখানে গিয়ে আমরা অ্যাকচুয়াল পিম্প দেখেছি। আচ্ছা। ওখানকার মহিলাদের দেখেছি, ওখানকার মহিলাদের সঙ্গে কাজও করেছিলাম, এটা একটা বিদেশি ছবির জন্য। এবং ওরা যে সত্যি কখন কিভাবে সাজে সেইটাও আমরা দেখেছি। আমরা সকালবেলা গেছি, তখন একটা পুজো হয়, ওখানে একটা মন্দির আছে, সেখানে পুজো হয়। সেই পুজোর ওখানেও ওরা দলে দলে সবাই আছে, ওখানে পিঁপড়াও বাইরে দাঁড়িয়ে আছে, মানে খুব সাদা মাটা, কেউ দেখলে তখন আর ওদেরকে বলবে না যে ওরা পরবর্তীকালে কীরকমভাবে সাজবে। আবার যখন সাজে তখনও এক একজন এক এক রকমভাবে সাজে। মানে একজনকে আমি ভুলতে পারবো না, সে একখানা ব্ল্যাক স্লিভলেস ব্লাউজের সঙ্গে একটা ব্রাউন সলিড কালারের শিফনের শাড়ি পরেছিল, একটা এত বড় কালো টিপ পরেছিল, স্ট্রেট করে চুলটা খোলা ছিল। সে বলেছিল আমি যখন কাস্টমারের সামনে যাই আমি এভাবে যাই, আমিও ওভাবেই সাজি। কাজে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আবার চান্দ্রিদির যে লুকটা, সেটা সেই ধরনেরও আমি লোকজন দেখেছি। এটা একটু বেশি সাজ, ওটা একটু বেশি সাজ, কিন্তু সফিস্ট, মানে মোটামুটি একটু নিজে নিজে পড়াশোনা শিখছে। হ্যাঁ, মানে নিজে নিজে করতে পারবে, হ্যাঁ, একটু মডার্ন হতে চাইছে, হ্যাঁ, বাট ওই আর কি মিলিয়ে মিশিয়ে সুন্দর। আর কোন সিনেমার সাথে তুমি মানে নতুন কোনো কাজ করলে ছবি? এখন একটা ছবি শুটিং চলছে, সেটা হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। ভূতের হোটেল? আচ্ছা, ভানুপ্রিয়া ভূতের হোটেল। খুব মজার মজার ভূত আছে ওখানে। আচ্ছা, বাচ্চা না বড়? বড় ভূতও আছে, বাচ্চা ভূতও আছে। বেশি কিছু বলতে পারবো না, এখন শুটিং চলছে। আচ্ছা, আর রিলিজ করলো কোনটা? রিলিজ করলো এর মধ্যে সেটাও একটা ভূতেরই। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে বাৎসরিক বলে একটা ছবি, সবে রিলিজ করলো। আচ্ছা, সেখানেও ভূত সাজিয়েছি। ভূত সাজিয়েছি। ভূত সাজাতে কি রকম ভাবে, মানে ভয়ঙ্কর মেকআপ, মানে কি? হ্যাঁ, ভূত সাজাতে তো একটু অন্যরকম। ভূত তো দেখোনি, তাহলে ভূত তো ভাবতে হচ্ছে। ভূতটা ভাবতে হয়, ভূত অন্যরাও কিভাবে সাজিয়েছে সেই নিয়েও রিসার্চ করতে হয়, যেটা চোখের সামনে দেখিনি। আচ্ছা, বেশ। এবার এটার পর যখন সিরিয়াল, 5টা সিরিয়াল একসঙ্গে করছো, টাইমটা কি করে ম্যানেজ করো? সিরিয়ালটা একটা কি বলবো, এটা একটা অন্য রকমের বাঁচা রোজগার না, মানে শুধু তাই না, রোজগার তো অবশ্যই, সিরিয়াল না করলে তো বাড়ির ইএমআই দিতে পারবো না। কাজেই আমার দুজন ছোট্ট ছোট্ট বাচ্চা আছেন। তারা কারা? তারা হচ্ছে, একজনের নাম ক্ষেমঙ্করী ভট্টাচার্য। কি? ক্ষেমঙ্করী ভট্টাচার্য, হ্যাঁ, আর একজন শুভঙ্করী ভট্টাচার্য। আচ্ছা, এটা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? না, দুজনেই মহিলা, তারা দুটি পার্সিয়ান ক্যাট। আচ্ছা, শুভঙ্করী, আচ্ছা, এবং ক্ষেমঙ্করী। আচ্ছা, তাদের মেইনটেনেন্স প্রচুর? তাদের বিশাল। আচ্ছা, তারা তো সারাদিন এসিতে থাকে, তারা দামি খাবার খায়। তুমি না থাকলে কে এসি চালিয়ে রাখে? আমি এসি চালিয়ে রেখেই বেরোই। হ্যাঁ, অবশ্যই, মানে এক অর্থে আমি তাদের বাড়িতে থাকি। ওকে, তো এটা কি তুমি কিনেছো? হ্যাঁ। ছোটবেলা থেকে বেড়াল ভালো লাগতো? আমি ছোটবেলায় বেড়াল তুলে নিয়ে চলে আসতাম বাড়িতে, কিন্তু তাদেরকে মা আবার নিয়ে গিয়ে তাদের মায়ের কাছে রেখে দিয়ে আসতো, কাজেই পোষা হয়নি কোনোদিন। আচ্ছা, এখন যেহেতু একা থাকি। একা কেন আছো?
মানে ইন্ডাস্ট্রি, এত লোকের সাথে যেটা মেলা মেশা, তারপরে শান্তিনিকেতন এবং দিদির এত দীর্ঘ রিলেশন, মানে দিদির প্রেম হওয়া তো নিশ্চয়ই দেখেছো? অবশ্যই, চোখের সামনে। চোখের সামনে না? তো দিদির প্রেম হওয়া, সেখানে তোমার দাঁড়িয়ে কখনো মনে হয়নি যে আমিও মানে প্রেমে পড়ি? আমারও প্রেম হয়েছিল। আচ্ছা। হ্যাঁ, আমি বিয়েও করেছিলাম। আচ্ছা, তারপরে এটা আমার বেরিয়ে জানা আসি। ছিল না। তারপরে বেরিয়ে আসি। আচ্ছা, তো কেন মনে হয় যে এই রিলেশনস গুলো? বিভিন্ন জনের বিভিন্ন কারণে হয়তো সম্পর্কগুলো একই রকম থাকে না। আমি টেকে না বা ভেঙে যায় এটা বলবো না, আমার মনে হয় সম্পর্ক চেঞ্জ হয়, কাজে সেরকম চেঞ্জ হয়ে গেছে আর একসঙ্গে নেই, এটুকুই। এটা কি তুমি যে ক্যারিয়ারিস্টিক বা স্বাধীন চেতা সেরকম কিছু, বা শক্ত মনের মানুষ? যখন বেরিয়ে এসছিলাম তখন শুধু যে ক্যারিয়ারের জন্যই বেরিয়ে এসছিলাম তা নয়, কিন্তু বেরিয়ে আসার পরে ক্যারিয়ারকেই পুরোটা সময় দিয়ে দিয়েছি। তার আগে সিরিয়াল করতে যখন বিয়ে করেছিলে, মানে কাজ করতে ইন্ডাস্ট্রিতে? হ্যাঁ, অবশ্যই শুরু করেছি। কত বছর বয়স থেকে করছো? আমি একটু দেরিতেই এসেছি ইন্ডাস্ট্রিতে। আমি পিএইচডি করার পর? পিএইচডিটা শেষ করতে পারিনি, করতে করতেই তো ঢুকে পড়েছি। তো করলে না কেন? মানে তারপরে আর সময় পেলাম না। কবে, মানে তাও কত বছর হলো তোমার ইন্ডাস্ট্রিতে? ইন্ডাস্ট্রিতে 12-13 বছর হয়ে গেল। আমি যত বছর ছেড়েছি তুমি তো কাজ করছো। তো তারপর কখনো প্রেম হয়নি? হ্যাঁ, প্রেম আবার হয়েছে, কিন্তু মানে আর থাকেনি। আচ্ছা, প্রেম এসেছে। কিন্তু এখন মনে হয় একাকিত্ব বোধ, বা মনে হয় যে আবার প্রেমে পড়ি? না, এখন ভয় লাগে। ভয় লাগে না? কিসের ভয় লাগে? ভয় লাগে এটা ভেবে যে মনে হয় না কেউ সত্যি খুব একটা ভালোবাসবে এসে, অনেকটা মেকি। যাই হোক, আর কিছু বলার নেই, কারণ যারা একা এই ধাক্কা খেয়ে খেয়ে একবার খেয়েছে, তাদের একটা নতুন সম্পর্কে যেতে গেলে ভীষণ জাজমেন্টাল। হ্যাঁ, মানে এটা। এবং আরেকটাও জিনিস, এটা বোধহয় তুমিও স্বীকার করবে, যে যে মহিলারা খুব আত্মনির্ভর এবং স্বাধীন চেতা, খুব একটা পুরুষেরা পছন্দ করে না। না, আমারও তাই মনে হয়। একটু একটু কাঁধে মাথাটা না রাখলে তাদের পছন্দ হয় না। দুর্বল মনের। হ্যাঁ, মানে এটা কোনো, মানে এটা আমরা এই ডিসকাসটা করতে চাই না, বাট আমাদের বোধ হয় আমাদের সেই কারণে হতেই পারে আমরা ভুল। চলো আবার তোমার শান্তিনিকেতনের গল্পে ফিরে যাই। চলো, খেতে খেতে আমরা একটু শান্তিনিকেতনে ঢুকে পড়ি। একটু করে চিকেন আর খাও স্যালাডে। তো শান্তিনিকেতন নিয়ে আমাদের পডকাস্টে প্রচুর গল্প হয়েছে। শাশ্বতী দি এত সুন্দর করে আমাদের গল্প শুনিয়েছেন। তো তুমি তো একটু পরের প্রজন্ম, তো তোমার কাছে শান্তিনিকেতনের একটু গল্প শুনুন। মানে এখনকার শান্তিনিকেতন তোমার কি মনে হয়? আমরা ছোটবেলায় যে শান্তিনিকেতনটা পেয়েছি সেটা এখন নেই। সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে গিয়ে আমাদের ছোটবেলাটা যেখানে আমরা বড় হয়েছি, আশ্রম এবং তার আশেপাশের এলাকা, সেখানেই এখন গতিবিধি বন্ধ হয়ে গেছে। সেখানে আমরা ঢুকতে পারি না। মানে লোকাল লোকেদেরও, যারা ওখানকার বাসিন্দা, তাদেরও ঢুকতে দেওয়া হয় না। কাজেই শান্তিনিকেতনটা আমার ছোটবেলাতে মনে রাখার মতো যে অংশটা, সেটা পুরোটাই আশ্রম ঘিরে। মানে আমাদের স্কুল, আমাদের পাঠভবন, আমাদের গাছের তলায় ক্লাস করা। কেমন লাগতো গাছের তলায়? মানে এগুলো আমাদের কাছে, আমরা তো বুঝিনি যে আমরা আলাদা কিছু পাচ্ছি। আমাদের কাছে তো ওটাই ন্যাচারাল। আমরা তো বাইরের বাচ্চাদের সঙ্গে কথা বলতে গিয়ে বুঝেছি যে আমরা স্পেশাল। আমরা যে কত কিছু পেয়েছি সেটা বুঝতেও আমাদের সময় লেগে গেছে। বৃষ্টি হলে কি করতে? মানে এখন বৃষ্টি হলে সঙ্গে সঙ্গে নিচ থেকে আমাদের আসনটাকে বার করতাম, মাথায় দিয়ে যে কোনো একটা জায়গায় শেডের তলায় দাঁড়িয়ে পড়তাম। এতগুলো বাচ্চা দাঁড়ানো সবাই, হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, সব আমরা ছুটছি একটা শেডের তলায়, আমাদের লাইব্রেরির বারান্দায়। সে স্কুল ব্যাগ নিয়ে মাথায় আসন দিয়ে আমরা ছুটছি, আর রেনকোটও পরছি, আর বারান্দায় যখন একসঙ্গে জড়ো হচ্ছি তখন সবাই মিলে বর্ষার গান গাইছি। তাই না? কি মজা! আনন্দ পাঠশালা থেকে, মানে পাঠভবনের আগে যেটা হয় সেখান থেকেই আমি পড়ি। আমার মা বাবা দুজনে ওখানে পড়াতেন। আচ্ছা, বাবা কি পড়াতেন? বাবা বাংলা পড়াতেন। আর মা? মা আনন্দ পাঠশালায় বাচ্চাদের পড়াতেন। আর দিদি কি নিয়ে পড়েছে? দিদি তো হিস্ট্রি। বাবা মা পড়াশোনার দুনিয়া, দিদি গানের দুনিয়া।
আর তুমি একদম সিনেমার দুনিয়া, মানে বাড়িতে বকেনি বা বারণ করেনি? প্রথম যখন আমার কাছে তাসের দেশের অফারটা আসে, আমি তো প্রথম ফোনটা মাকেই করেছিলাম। যেহেতু আমার পরিবারের কেউ কোনোভাবেই এই প্রফেশনের সঙ্গে যুক্ত নয়, এই জগতের সঙ্গে যুক্ত নয়, প্রথমেই মা বলেছিল না না ওই জগৎটা খুব একটা সুবিধের নয়। ভালো করে বলো কি বলেছিল? রাগটাকের দরকার নেই, মানে আমাদের অনেক বছর আগে তুমি করছো কাজ মোটামুটি, তখন তাও খুব বেশি নয়, তখন কি ভাবতো? এই লাইনটা ভালো না, লাইনটা ভালো না। হ্যাঁ, তো আমি একটু কষ্টই পেয়েছিলাম সেটাতে প্রথমে, কিন্তু ছোটবেলা থেকে সাপোর্টিভ ছিল মানে প্রচন্ড সবকিছুতে? হ্যাঁ প্রচন্ড, এবং প্রচন্ড স্বাধীনতা পেয়েছি। চিন্তা ভাবনা, পড়াশোনা কোনো ক্ষেত্রে কখনোই বলে দেয়নি। মানে আমার মনে আছে মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেদিন শুরু হবে তার আগের দিন বাবা আমাকে সামনে নিয়ে বসতো, বসে বলতো যে তোমার কি মনে হয় তুমি পরীক্ষা দিলে পাশ করবে? তোমার যদি মনে হয় তুমি করবে না তাহলে কিন্তু একদম টেনশন করবে না, তোমাকে পরীক্ষা দিতে হবে না, আমরা আছি তোমার সঙ্গে। একদম, মানে এতটাই সাপোর্ট করেছে। কাজেই কোনো দিন এই ধরনের কোনো কিছু শুনিনি। এই প্রথম যে বলল যে দরকার নেই, কিন্তু আমি মানে কোনো একটা ভাবে এতটাই তখন ভালো লেগে গেছে আমার। আমি যখন প্রথম কিউর সঙ্গে যোগাযোগ করি তখন ওদের গানগুলো রেকর্ড করছিল ওরা একটা স্টুডিওতে, তো সেখানেই আমাকে ডেকেছিল দেখা করতে। ওখানে গিয়ে আমি প্রথম দেখলাম বা শুনলাম যে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের সুর সব এক, কিন্তু অন্য ভাবে সেটাকে প্রেজেন্ট করা হচ্ছে এবং সেটা আমার ভালো লাগছে। মানে ওটাই প্রথম আমাকে ধাক্কা দিল যে আমি এই কাজটা করবই, অন্য কিছু থেকে বেরিয়ে। হ্যাঁ, মানে রবীন্দ্রনাথকে নতুন করে পাবো বলে। কাজেই সেটা আমাকে ভীষণভাবে টেনেছিল, সেই জন্যই কিন্তু একটু জেদ করেই যাওয়া। মানে জাস্ট কিছু বোঝালে না, বললে যে আমি করব না, আমার যিনি হাজবেন্ড ছিলেন তিনি খুব সাপোর্ট করেছিলেন সেই ক্ষেত্রে। আচ্ছা, কাজেই আমার কাজটা করতে তখন সুবিধা হয়েছিল। দিদির এই ইচ্ছেটা কবে থেকে হয়েছিল, মানে গান বাজনা? দিদি ছোট থেকে গান করে। তাই না? তুমি গান শিখতে? গান শিখেছি, ওখানে তো সবাই গান করে, শান্তিনিকেতনে সবাই গান করে, এটা সত্যি কথাই, সবাই গান করে। আর হ্যাঁ, দিদি স্পেশালি অনেক বেশি শিখেছে। আমিও ছোটোবেলায় মোহনদার কাছে গান শিখতে যেতাম, মোহন সিং কাঙ্গুরার কাছে, এবং উনি খুব সুন্দরভাবে অন্যরকমভাবে আমাকে গান শেখাতেন। উনি আমাকে শেখাতেনও, আবার বলতেন তুমি বসে অন্যদের গান শেখা শোনো। আচ্ছা, মানে শান্তিনিকেতনে সব শিক্ষাই একটু অন্যরকম, তো নিজে শেখা, অন্য কেউ শিখছে সেটা দেখে শেখা, দুটো আলাদা জিনিস, কিন্তু দুটো থেকেই মানুষ খুব সুন্দর শিখতে পারে। তুমি বলছো এখন সেই জিনিসটাও কি বদলে গেছে? হয়তো কিছুটা। আসলে আমার যেটা মনে হয় সময় খুব কমে গেছে। সময়কে ব্যবহার করার জন্য এত কিছু হাতের সামনে চলে এসেছে। প্রথম তো মোবাইল, ভিডিও গেম, বিভিন্ন দিকে মানুষ এত বেশি ব্যস্ত হয়ে পড়েছে, সেটা শিশু থেকে শুরু করে বড় সবাই, যে একটা মানুষের নিজের শেখার সময় আছে কিন্তু অন্য কেউ শিখছে বসে দেখার বা শোনার সেই সময়টা নেই, তখন তার কাছে ওটা ওয়েস্ট অফ টাইম মনে হবে। মানে এখন সব জায়গায় তার মানে বলছে একরকম হয়ে গেছে। একদম। মানে কলকাতা থেকে শান্তিনিকেতনকে মিস করো? কলকাতার থেকে আগে শান্তিনিকেতনকে মিস করি। এখন গিয়ে যেটা দেখি সেটা তো মিস করার মতো কিছু নেই। মানে আস্তে আস্তে তোমরা যে ধরনের শান্তিনিকেতন, আমরা যেটা বেঁচেছিলাম, মানে আমরা যেটা বাঁচতাম, সেটা এখন একটা পারফরমেন্স হয়ে গেছে আমাদের কাছে। রাত্রের বৈতালিকটা একটা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে রাস্তায় হেঁটে একটা গান, সেটা একটা উদযাপন ছিল, সেটা একটা জীবন ছিল। এখন সেটা একটা পারফরমেন্স। দোলের দিন আমরা ওখানে যে বসন্ত উৎসব করতাম, সেই বসন্ত উৎসব এখন দোলের দিনে হয় না, কারণ ওটা একটা পারফরমেন্স, সেটা যে কোনো দিন হতে পারে। কাজে আগে আমরা শান্তিনিকেতনকে বাঁচতাম, এখন সেটা পাই না, দেখি। কারণ ওয়েব সিরিজ ছোট লোক, যেটা ওর ভীষণ
বলার কাজ, যেটা ভীষণ ভালো একটা মানে প্রশংসনীয় কাজ, এবং কবিতার সঙ্গে হ্যাঁ, কাজ আবার কবিতা, কবিতা মায়া জঞ্জাল এবং ছোট লোক দুটোই কবিতার কাজ। এত সুন্দর একটা ওয়েব সিরিজে আমাদের সবার খুব ভালো লেগেছে। তো সেইখানে ওয়েব সিরিজে কাজ করেছো, আর সিরিয়াল তো করছো, আরো আসছে তোমার, আবার ছবির কাজও করছো। তো তোমার কাছে কোনটা ভীষণ পছন্দের? আমার কাছে সিরিয়াল, সত্যি বলছি, সিরিয়ালটা একটা রেগুলার কার চাকরির মতো। তো আমি যেভাবে কাজ করে এসেছি, ধরো যে মরণ শয্যাতেও আমাকে এত বড় বড় চোখ, লিপস্টিক, চকচকে শাড়ি, মানে যেগুলো শুরুর দিকে যখন আমি কাজ করেছিলাম এটা ছিল না, শেষের দিকে যখন 9, 10, 11 তে শুরু হয়েছিল। তো তোমাকে তো এখন নিশ্চয়ই, আর নির্দেশক তো এখানে নির্দেশনা দেয় না, চ্যানেল দেয়। হ্যাঁ, এবং চ্যানেল বা যিনি ক্রিয়েটিভ থাকেন তিনিও বলেন। এখন ওই জিনিসটা কমে গেছে, তুমি যেটা বলছো আচ্ছা, সেটা এখন অনেকটা কমেছে, কিছুটা হলেও রিয়েলিস্টিক, মানে কিছুটা। ঘুমানোর সময় লিপস্টিক আর আইশ্যাডো লাগে না, আমরা দিই না। আচ্ছা, ঘুমানোর সময় রাতের পোশাক পরে ঘুমোয়, সেটা এখন হয়েছে। কিন্তু অবশ্যই মাধ্যমটা উন্নত, কাজেই প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছানো, কাজেই সেক্ষেত্রে হয়তো কিছুটা আনরিয়ালিস্টিক করতে হয়। সেই অর্থে আমার কাছে ফিল্ম আর ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ, সেগুলো আমার কাছে বেশি প্রিয়, কারণ সেখানে খুব রিয়েল জিনিসকে দেখাতে পারি। বাংলায় তো আস্তে আস্তে কাজ কমে যাচ্ছে, মানে একসময় যে সিরিয়াল 5 বছর 6 বছর চলতো, বা 3 বছর 4 বছর, মানে আমি অগ্নি পরীক্ষা লাস্ট সিরিয়াল করেছি, সেটাও 3.5 বছর চলেছিল, 3.5-4 বছর। 3 মাসের একটা টেনিয়ার, মানে এর বেশি 3 কি 6 মাস, তারপরেই বন্ধ হয়ে যাচ্ছে প্রায়। তো তোমরা কি করে মানে ফিনান্সিয়ালি সেটাকে, মানে তোমাদের উপরও কি পড়ছে, বিকজ তোমরাও তো একটা টেকনিশিয়ান? আমাদের উপর অতটা পড়ছে না, কারণ আমরা ফ্রিল্যান্স কাজ করতে পারি, আমরা একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারি, এবং আমাদের গিল্ড নেই। ও, তোমরা গিল্ড বহির্ভূত? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। যেহেতু আমাদের গিল্ড নেই, সেই জন্য আমাদের রেস্ট্রিকশনস এই মুহূর্তে নেই। মানে এই ডিরেক্টরের সাথে করবে, এই ডিরেক্টরের সাথে করবে না, বা এই প্রোডাকশনের সাথে করবে না, এগুলো নেই? না না। বাট তোমাদের উপর কি প্রভাব পড়ে এগুলো? প্রভাব পড়ে মানে আমরা দেখছি, শুনছি, বুঝছি, মানে ডিরেক্টলি কোনো তোমাদের মিটিং না না না, এই প্রভাবটা নেই না। আর ইন্ডাস্ট্রি যে খারাপ লাইন তোমার মা বলেছিল, সেটা কি তুমি ফিল করতে পারো? আমি ফিল করিনি। লাইনটা তোমার কি মনে হয় যে প্রফেশন হিসেবে আমি একবারও ফিল করিনি, এবং একটি মহিলা হিসেবে কাজ করতে এসেছি, কোনো দিনও আমি মনে হয়নি আমার যে আমি সেফ নই। তাই? রাত্রিবেলা ফেরার সময়? সেটা তো রাস্তায় ঘাটে, মানে ইন্ডাস্ট্রির মধ্যে আমি কখনো ফিল করি। ডিরেক্টরদের সঙ্গে যখন তুমি মিটিং করো বা কিছু করো, বা প্রোডাকশনের লোকেদের সাথে, প্রোডিউসারের সাথে কথা বলছো, তখনও তুমি? কখনো আমি কোনো কিছু ফিল করিনি। হয়তো আমি ভাগ্যবান যে আমি এই ধরনের কোনো, নাকি তোমার সবাই জানে যে ওই রূপটা হয়েছে পাজামা? না, অনেকে কথা বলেনি, আমি পরে শুনেছি যে আমাকে লোকে ভেবেছে ভীষণ অহংকারী, ওর সঙ্গে বেশি কথা বলবো না, সেটা হয়তো আমাকে সাহায্য করেছে। তো বোর হয়ে যাও না মাঝে মাঝে? যে সময় পাই না বোর হবার। তাই না? মন খারাপ করে না যে একা একা সারাক্ষণ, মানে? সেটার তো খুব একটা সময় পাই না। হ্যাঁ, বন্ধু আছে। আচ্ছা, কি করো অবসর সময়? অবসর সময়ে ওয়েব সিরিজ দেখি, লিখি। আচ্ছা, কি লেখো? কবিতা। এটা কি ছোটবেলা থেকে? হ্যাঁ, ওটা একদম ছোটবেলা থেকে। আচ্ছা, প্রথম কবিতা মনে আছে কি লিখেছো? প্রথম কবিতা মানে কত বয়সে লিখেছিলে? তখন বোধহয় 4 বছর, 3-4 বছর। আচ্ছা, এই যে ছোট লোকে এত সুন্দর সুন্দর বিভিন্ন চরিত্রকে তুমি সাজিয়েছিলে, একটু যদি মজার ঘটনা বলো। যে ছোট লোকের চরিত্রগুলো তো খুব সাধারণ, মানে খুব চারিপাশ থেকে উঠে আসা চরিত্র, নিম্ন মধ্যবিত্ত। হ্যাঁ, একদম নিম্ন মধ্যবিত্ত, এবং সে তাদের জামা কাপড় সোর্স করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে গিয়ে যে বেনিদির একটা রাত্রের পোশাক ছিল। হ্যাঁ, বেনিদির চরিত্রটা তো খুবই সাধারণ একটি বাড়ির। আমার বেনিদির রোল খাওয়াটা দারুণ মজা লেগেছিল। বেনিদি অসাধারণ এই সিরিজে। এইবার তার জন্য আমাদের একটা নাইটি লাগবে।
আচ্ছা, তো স্বাভাবিকভাবেই সেটা অনেক দিন পরা সেরকম দেখতে লাগতে হবে। পুরনো নাইটি তো পাওয়া যাবে না। আমাদের একজন ড্রেস দাদা তার মায়ের ব্যবহার করা নাইটি তার গ্রামে গিয়ে নিয়ে এসে তারপরে আমরা সেটা পরিয়েছিলাম। বেনিদিশি, এটা কি জানো? যদি জেনে যাও তাহলে আর কিছু বলার নেই, মানে আজকে একটা নতুন তথ্য জানতে পারলে। আর আরেকটু বলো মজার ঘটনা, মানে এরকম ড্রেস মানে কারোর থেকে খুলে পরিয়েছো বা এরকম কিছু? হ্যাঁ, এরকমও হয়েছে যে আমরা কোথাও একটা শ্যুট করছি, আশেপাশে কেউ তার বাইরে জামা কাপড় কেচে মেলে দিয়েছে, আমরা লুকিয়ে টুক করে পেরে নিয়ে এসে পরিয়েছি। চুরি? হ্যাঁ হ্যাঁ, আমরা সব করতে পারি। কি বলছো? চুরি করেছি? হ্যাঁ, চুরি করেছি। চরিত্রগুলোকে রিয়েল দেখানোর জন্য চুরিও করেছি। তাই না? হ্যাঁ। এটা কি গ্রামের বাড়ি থেকে? এটা গ্রাম বলে না, একটুখানি শহরতলির যেসব জায়গায় শ্যুট হয়েছিল সেই সব জায়গায়। আচ্ছা, লুঙ্গি হোক বা ফতুয়া মেলা আছে হয়তো টুক করে। এটা কি ছোট লোকে? হ্যাঁ। আচ্ছা। আর তারপরে তোমার মানে এই যে রাস্তাঘাটে চেঞ্জ করা, ধরো এই যেগুলো বেশ আমাদের ডিফিকাল্ট হয়, তখন এখন কিভাবে? এখন তো নিশ্চয়ই মেকআপ বাস থাকে, এখন বেশিরভাগ থাকে না? ক্ষেত্রে মেকআপ বাস কিন্তু থাকে। আর মেকআপ বাস যদি নাও থাকে তাহলে কিছু না কিছু কোনো একটা ঘর বা কিছু একটা অ্যারেঞ্জ করা হয়। মানে আমাদের আগে শুটিং এ যেটা মনে হয় যে মনে হতো যে গাড়ির মধ্যে আমরা শাড়ি পরছি, বা সবাই মিলে গোল করে দাঁড়িয়ে পড়লো শাড়ি ধরে, আমরা এইভাবেও চেঞ্জ করেছি জানো। মানে না, আমরা এটা করেছি যে হয়তো একটাই ঘর পেয়েছি বড়, সেখানে মহিলা এবং পুরুষ সবাইকেই চেঞ্জ করতে হবে, সেইখানে আমরা ওরকম শাড়ি ধরে দাঁড়িয়ে গেছি। আচ্ছা, হ্যাঁ, সেইটা হয়েছে, কিন্তু একদম গাড়ির ভিতরে আমি সেটা পাইনি। পাওনি না? না। মানে এই যে আপনারা শুটিং গুলো দেখছেন যে রোজ নিত্য নতুন হয়ে থাকে, তার পিছনে যে কত রকমের, এমন হলো যে কানের দুল খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, মানে কন্টিনিউটি তখন কি করে? জাস্ট নেই। মানে এরকমও হয়েছে যে একটা স্কার্ফ, সেই স্কার্ফটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক চেক, সেটা একটা ওভেন স্কার্ফ, আগের দিন পরেছে পরের দিন জাস্ট নেই। তখন কালো আর সাদা কাপড় কেটে কেটে সেটাকে বুনে বুনে ওরম স্কার্ফ তৈরি করে পরানো হয়েছে। মানে এই যে ড্রেপিং সেন্সটা ছোটবেলা থেকে তুমি তৈরি করেছিলে, সেইটা কি করে ম্যানেজ করা যায়? হ্যাঁ, ছোটবেলা থেকে যা তৈরি করা বা কলাভবন থেকে যা শেখা, সেই সমস্ত কিছু খুব কাজে লেগেছে, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে ফিল্ডে থেকে কাজ করে কাজের থেকে শেখা। আচ্ছা, জানো মিস্টার ইন্ডিয়া একটা গানে ওই যে করতে হ্যায় হাম প্যার মিস্টার, ওখানে দেখবে কানের দুলের মিসম্যাচ আছে। এটা আমি খেয়াল করি। খেয়াল করো, এটা আপনারাও খেয়াল করবেন। এটা আমি একদিন চোখে পড়েছি, তারপরে 2-3 বার দেখে দেখবো হ্যাঁ, মানে একটা পরে বেরোচ্ছে আরেকটা পরে ওখানে সমুদ্রে গানটা করছে। মানে শুধু সবার সাথে এরকম হয়ে থাকে। হ্যাঁ, হয়ে থাকে। হ্যাঁ। আর তখন ম্যানেজ দেওয়াটা মানে, হ্যাঁ, ম্যানেজ দেওয়ার জন্য কানের দুল কি স্কার্ফ না সেলাই করে, কানের দুল ধরো নেই বা ব্লাউজ নেই, এইগুলো খুব ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু কিছু না কিছু করে আমাদের ম্যানেজ করতেই হয় এবং আমরা ঘোমটা পরিয়ে দাও নাকি? আমরা করি, গায়ে আঁচল দিয়ে দিল। আচ্ছা, কানের দুলটা না হয় একটু চুল দিয়ে ঢেকে দিলাম, দেখা গেল মানে না। ধরুন সারা সিন গায়ে আঁচল দিয়ে এরকম করে, হ্যাঁ বলুন, ব্লাউজ হারিয়ে গেছে। আর শাড়ির রং মানে ধরো ড্রেসার সেই শাড়িটা আনেনি না, সেইটা খুব ডিফিকাল্ট, তখন যেখান থেকে হোক জোগাড় করতে হবে কাছাকাছি রঙের কোনো শাড়ি। কাছাকাছি রঙের শাড়ি, হ্যাঁ। নাহলে বলবে না যে একটু যাও চেঞ্জ করে চলে এসো? হ্যাঁ, এবার সেটাও অনেক সময় হয়, ডায়ালগে চেঞ্জ করে দিয়ে সিনটা অন্যরকম ভাবে শুট করা হয়। এগুলো হচ্ছে সিরিয়ালের পিছনের ঘটনা, মানে এখনো সেমই হয়, তাও বোধহয় একটু পরিবর্তন ঘটেছে যেহেতু তোমাদের এই জেনারেশন এসছে, এবং ন্যাচারালি তো বউয়েরা শাড়ি পরে না বাড়িতে, মানে আমরা কিন্তু সিরিয়ালে পরে, সিরিয়ালে পড়তে হবে। সেটাই জিজ্ঞেস করার কথা ছিল। শাশুড়ি বউ বাড়ির মহিলারা, মানে সেই পরিবর্তনটা চেষ্টা করেছে কখনো বলার? একদম চেষ্টা করিনি বললে ভুল হবে, কিন্তু যেহেতু বিয়ে হয়ে গেছে মানেই সেখানে প্রথমেই শাড়িটা আসে। তারপরে কিছু কিছু ক্ষেত্রে এখন অন্য ধরনের জামা কাপড়ও মানুষ পরাচ্ছে, একেবারে পরাচ্ছে না বললে ভুল, কিন্তু প্রেফারেন্স শাড়ি। ছেলেদের পোশাক পরিবর্তন হয়নি না, যা চলছে তাই। এটা খুব অদ্ভুত হয়ে যায়, মানে একটা বিয়ে হয়ে বউ যেই বাড়িতে এলো তার জামা কাপড় চেঞ্জ হয়ে গেল, লয়ার হোক খেলোয়াড় হোক সে যেই হোক না কেন, কিন্তু পুরুষদের কোনো পরিবর্তন হয় না।
সিরিয়াল তো পুরোটা বলা হয় যে ফিমেল ওরিয়েন্টেড, মানে সবটাই সব সময় হয়তো নয়, মানে কিছু কিছু ক্ষেত্রে সেটা মোটামুটি ধর একটা সিরিয়ালে কটা মেয়েকে সাজাও আর কটা ছেলেকে সাজাও? ছেলের সংখ্যা কম থাকে, এটা সত্যি কথা, মেয়ের সংখ্যা বেশি থাকে। কিন্তু বেশিরভাগ সিরিয়ালই, এটাও ঠিক যে বেশিরভাগ সিরিয়ালই নায়িকা কেন্দ্রিক হয়, কিন্তু নায়ক কেন্দ্রিক সিরিয়ালও হয়। মানে এই মুহূর্তেই যেটা হচ্ছে আমাদের দাদামণি বলে যে সিরিয়ালটা হচ্ছে, সেটা কিন্তু নায়ক কেন্দ্রিক। আচ্ছা, বাকি বেশিরভাগ সিনেমার নামও দেখবে নায়িকাদের নামেই প্রায় সিরিয়ালের নাম হয়। আর মানে সিরিয়ালে মহিলা যারা পিছনে আছে তাদের সংখ্যাটাও অনেক বেশি, তাই না? হ্যাঁ, আমি যখন থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি আমি কিন্তু প্রচুর মহিলাকে পেয়েছি, প্রডিউসার মহিলাকে পেয়েছি। আমি সিরিয়ালের জগতে এসে প্রথম পেয়েছি শাহানা দত্তকে, অসাধারণ একজন মহিলা। এবং তিনি যেরকম ক্রিয়েটিভ এবং আমার সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক, কাজেই আমি বলবো ওর মতো মানুষ খুব কম হয়। তো তিনি ছাতার মতো হয়েছিলেন। এই যে আমি বললাম যে আমি খুব সেফ ছিলাম, হয়তো আশেপাশে মহিলারা বেশি ছিল বলে এতটা সেফ ছিলাম। মানে এখনো আছো? এখনো আছি। আর তোমার ফিল্ডে পুরুষ আসে নাকি তোমাদের? মানে আমাদের ফিল্ডেও পুরুষ আছে, খুব কম। মানে এটা কি কোনো জেন্ডার, মানে এই মেয়েরাই এই কাজটা ভালো পারে এরকম কোনো, তোমার কি মনে হয় সেটা? হয়তো মডেলিং এ তো প্রচুর ছেলে কাজ করে। হ্যাঁ, মডেলিং এ প্রচুর ছেলে কাজ করে। এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ডিরেকশনের কাজটা সবকটা ডিপার্টমেন্ট মিলিয়ে সবকটা ডিপার্টমেন্টকে হেড করা, মানে ডিরেক্টর হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ, তার আন্ডারে সব ডিপার্টমেন্ট থাকবে। সেই জন্য কি পুরুষের সংখ্যাই সেখানে বেশি, মহিলাদের সংখ্যা সেখানে কম? সবাই মহিলাদের কথা শুনতে পারবে না বা শুনে নেবে না বলে আমরা তো দেখতে পাচ্ছি মহিলা ডিরেক্টর কম, তাহলে হয়তো তাই। আবিরা যখন কাজ করে, আবিরার কথা শোনে? অবশ্যই। মানে তুমিও তো ছেলেদের মানে নিশ্চয়ই যে ড্রেসার, তারা তো ড্রেসার, আবার ছেলে ড্রেসার কোনো মেয়ে কাজ করে না, কোনো মেয়ে নেই না, কোনো মেয়ে নেই। ড্রেস হচ্ছে যারা ড্রেসটাকে রেডি করে যত্ন করে রেখে দেয় এবং আয়রন করে, যারা শুধু তাই না, তারা ড্রেস রেডি করে, ড্রেস আয়রন করে, ড্রেস পরায়, তারা মহিলা পুরুষ নির্বিশেষে সবাইকে জামা কাপড় পরাচ্ছে, কিন্তু সেইখানেও কোনো মহিলা নেই। মানে আমরা কি এটা নিয়ে একটু ভাববো যে কেন এই ফিল্ডগুলোতে? আমি সত্যি বলছি, এটা ভেবেছি আমি যে কেন ড্রেসার কোনো মহিলা নেই, এবং এটা নিয়ে আমি ড্রেসারদের জিজ্ঞেসও করেছি। ওরা সামহাও কমফোর্টেবল নয় কোনো মহিলা ড্রেসার এখানে ঢুকুক। হয়তো মহিলারা কি এলে বেশি এগিয়ে যাবে, আমি জানি না। ধরো জেনজি কে কোনো সাজাবে, তো এখন ইন ফ্যাশন কি তাদের জন্য, বা পুরনো কিছু ফিরে এসছে? অনেক পুরনো জিনিস ফেরত আসছে, মানে রিসার্চ করলে হয়তো দেখা যাবে বেশিরভাগ পুরনো জিনিসগুলোই নতুন মোড়কে ফেরত আসছে। সেখানে ওভারসাইজ টি শার্টস থেকে আরম্ভ করে লুজ প্যান্টস, হ্যাঁ, এগুলো তো আমরা একটা সময় আমরা ওগুলো দেখে হাসতাম। হ্যাঁ হ্যাঁ, ওগুলো দেখে হাসতাম, তো ওগুলোই এখন আমরা পরাই, তাই না? হ্যাঁ, ডাবল পকেট ওভারসাইজ শার্ট, ওই রকম জ্যাকেট, ওগুলো যখন পরে প্রসেনজিৎ চ্যাটার্জি নাচ করতো আমরা হাসতাম, এখন আমরা ওগুলো আবার পরাচ্ছি। শাহরুখ খানের ওভারসাইজ টি শার্ট। আর মেয়েদের কি ফ্যাশন এসছে? মেয়েদের ক্ষেত্রে আবার সেই বেল বটম প্যান্টস, সেটা মেয়ে ছেলে নির্বিশেষে, কিন্তু ছেলেদের থেকে মেয়েরা বেশি এখন পরছে, আবার সেই রকম বেল বটম প্যান্টস এবং প্রচণ্ড বডি ফিটেড টপ, ট্যাঙ্ক টপ, হ্যাঁ, ক্রপ টপ, হ্যাঁ, সেগুলো কিন্তু আমরা আগে দেখেছি। হ্যাঁ, সব আমাদের আবার ফেরত আসছে। মানে পুরনো যা হয়েছে সেইগুলো, এবং পুরনো দিনের ব্লাউজের প্যাটার্ন, ব্লাউজের নেক প্যাটার্ন সব আবার ফেরত আসছে। শান্তিনিকেতনের তো বোধহয় একটা প্যাটার্নের ব্লাউজ, সাজগোজ। শান্তিনিকেতনে একটা আলাদা সাজগোজের ধরন, একটু বলো যে যেহেতু তুমি সাজাও, সবাইকে ডিজাইন করো, মানে শান্তিনিকেতনের সাজের ধরনটা হচ্ছে যা সহজে পাই, যা আশেপাশে আছে তাই দিয়ে নিজেকে সাজিয়ে নেওয়া। মানে আমরা স্কুলে কলেজেও গেছি, স্কুল থেকে যখন ফিরতাম অর্ধেক মাথা ভর্তি গাছের পাতা থাকতো আর ফুল থাকতো। আচ্ছা, আমরা খুব বেশি ন্যাচারাল জিনিস দিয়ে নিজেদের সাজাতাম। আর গয়না? গয়না খুব বেশি রূপদস্তার পরতাম আমরা।
রূপো আর দস্তা মিলিয়ে একটা মেটাল হয়, রূপদস্তা। মানে সোনাটা না, সোনা আমরা পরিনি। তো তোমরা শান্তিনিকেতন মানে তোমার এখন ওগুলো মিস করো যে খুব মিস করি। আর এইগুলো তুমি এখানে যখন তোমাকে এরকম চরিত্র করো এই প্রয়োগ, হ্যাঁ আমি নিজে করেছি, আমি ফুলের গয়না নিয়ে পরিয়েছি। এবং এটা কোন কিছুদিন সিরিয়ালে? এইটা আমি জি বাংলার একটা সিরিয়াল ছিল, এই পথ যদি না শেষ হয়। কোন চরিত্রটা? সেখানে বাড়ির সমস্ত মেয়েরা একটা নাচের পারফরমেন্স করছিল রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে, সেইখানে আমি ওরকম পাতা আর ফুলের গয়না বানিয়ে পরিয়েছিলাম সবাই। বিনি সুতোর মালা? না, ওই পাতা আর ফুল দিয়ে আমরা শান্তিনিকেতনে যেরকম ফুলের গয়না বানাই, পাতার উপর ফুল দিয়ে সেই সব গয়না বানিয়ে পরিয়েছিলাম। বিনি সুতোর মালা তো আমি নিজে এখনো পরে বেরিয়ে যাই। তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এর পরবর্তী কি শুধু স্টাইলিস্ট হিসেবেই থেকে যাবে নাকি নিজের জন্য নিজেও কিছু স্টাইল করবে? নিজস্ব একটা ব্র্যান্ড কিছু করার ইচ্ছে আছে। নাম ভেবেছো? হ্যাঁ, নাম একটা ভেবেছি, ঋতুরঙ্গ। কিরকম পোশাক রাখবে সেটা ভেবেছো? আসলে স্টাইলিং করতে গেলে তো সবাইকে মানে চরিত্র অনুযায়ী সাজাতে হয়। তো আমি চাই আমার যে ব্র্যান্ডটা হবে সেখানে আমার যেটা ইচ্ছে সেটা করব। আমার যেরকম ইচ্ছে সেই রকম জিনিসপত্র তৈরি করব। সেটা বিভিন্ন রকম হতে পারে, ড্রেস হতে পারে, ব্লাউজ হতে পারে, ওয়েস্টার্ন ওয়্যার কিছু হতে পারে, ছেলেদের মেয়েদের নির্বিশেষে। বাহ, সেটা কবে হবে? মানে এখন ওয়েট করছো কেন? আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে গত 4 বছর ধরে হচ্ছে। আচ্ছা, এখনো মানে হচ্ছে। 5টা সিরিয়াল করলে আরো দুটো মধ্যে লাইনে আছে। না, আমার সত্যি এবার ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি করার। একদম তাই। তো তাহলে তোমার যত তাড়াতাড়ি সম্ভব বুটিকটা করে ফেলো, এবং যেটা আমাদের সব থেকে মনে হয় যে ভীষণ প্রয়োজনীয় সেটা হচ্ছে ব্লাউজ। কারণ ভালো মাস্টার ব্লাউজের পাওয়া খুব ডিফিকাল্ট। তুমি যদি সুন্দর সুন্দর ডিজাইন, ভালো টেলার খুব ডিফিকাল্ট, এটা আমার মনে হয় সবাই একমত। তো তাড়াতাড়ি করে ফেলো, ঋতুরঙ্গ তাড়াতাড়ি চলে আসুক আর আমরা ঝটপট আগুনে ঝাঁপ দিয়ে দিই। চল। আচ্ছা, এটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। প্রশ্ন করব কিছু তোমাকে। এই মুহূর্তে কোন খাবারের জন্য মন আকুপাকু করছে আর কি, কিন্তু তুমি খাচ্ছ না? প্রচণ্ড ডায়েট করছি, বিরিয়ানি খেতে ইচ্ছে করে খুব, কিন্তু খেতে পারি না। কতদিন খাওনি? 2 বছর। 2 বছর বিরিয়ানি খাওনি? না। প্রিয় আর্টিস্ট? প্রিয় আর্টিস্ট অর্থাৎ শিল্পী? হ্যাঁ, গগা। গগা। অলস সময় প্রিয় কাজ? গান শোনা। কোন ফিল্মে কাজ করতে পারলে খুশি হতে, পুরনো বা বিদেশি? পদ্মাবত। ও, সত্যি তাই। এতদিন ধরে যে সিনেমা, সিরিজ, সিরিয়াল দেখেছো, তোমার নিজের কাজ ছাড়া ডিজাস্টার মনে হয়েছে, কস্টিউম ডিজাস্টার, এরকম কোনো সিরিয়াল বা সিনেমা মনে হয়েছে যে এই পোশাকটা মানে হরেবল? হ্যাঁ, যদি মনে হয়েছে সেটাও যেই সময় মাধুরী দীক্ষিত একদম ফুল ফর্মে কাজ করছেন সেই সব সময়কার যে ছবিগুলো, সেইগুলো দেখে মাঝে মাঝে মনে হয়েছে। ঠিক আছে, তোমার সবকটা প্রশ্ন শেষ হয়ে গেছে। তোমার জন্য কিছু উপহার আছে, সেইগুলো আমরা তোমার হাতে তুলে দেবো। তোমার জন্য হাটেরি গ্রিলসের তরফ থেকে আছে 750 টাকার একটা ভাউচার। লাস্ট রাদা পাবলিকেশনের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। থ্যাংক ইউ। প্রতিক্ষণের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। ডেজের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। এবং আমার তরফ থেকে আছে একটা 1000 টাকার ভাউচার। থ্যাংক ইউ। আরেকটা আছে তোমার জন্য অন্নপূর্ণা স্বাদিষ্টের তরফ থেকে আছে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। তো তোমার মায়ের যে কথা ছিল যে লাইনটা ভালো নয়, ধরো কেউ আসতে চায়, ভীষণ ভালো ছবি আঁকে, স্টাইলিস্ট হতে গেলে তাকে কি করতে হবে এবং কিভাবে সেই ইন্ডাস্ট্রিতে আসতে পারে, এটা যদি তুমি তোমার দর্শকদের জন্য একটু বলে দাও। স্টাইলিস্ট হতে গেলে বিশেষ কিছু করতে হয় না, তার যদি মিনিমাম সেন্স থাকে যথেষ্ট। এবং আমার মনে হয় স্টাইলিস্ট হতে গেলে সবার প্রথম কাজ শুরু করতে হবে, মানে কাউকে অ্যাসিস্ট করে, মানে ফিল্ডে নেমে কাজটা করতে হবে। তো তুমি যে কোনোভাবেই তুমি যোগাযোগ করে অ্যাসিস্ট করতে পারো। অ্যাসিস্ট করতে পারো, এবং অ্যাসিস্ট করতে এসেই সে আস্তে আস্তে শিখে যাবে, সে বুঝে যাবে যে কিভাবে কাজ হয়। কারণ প্র্যাকটিক্যালি কাজ না করলে
স্টাইলিস্টের কাজটা করাটা একটু মুশকিল। পুরোটাই প্র্যাকটিক্যাল। হ্যাঁ, প্রচণ্ডই প্র্যাকটিক্যাল। অবশ্যই তার সেন্সটা থাকতে হবে। আমি যেরকম কলাভবন করে এসেছি বলে টেক্সটাইল সম্বন্ধে আমার সেন্স ছিল, ডিজাইন সম্বন্ধে আমার সেন্স ছিল, সেটা আমাকে খুব সাহায্য করেছে। এবং যারা আসতে চায় তাদের যদি অবশ্যই ডিজাইনের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে খুব ভালো, তাহলে সেটা তাকে অনেকটা হেল্প করবে। কিন্তু প্র্যাকটিক্যালি কাজ না করলে বোঝাই যায় না যে কাজটা কীরকম। স্টাইলিস্ট হিসেবে লাইনটাকে প্রফেশনে নিয়ে আসতে কিন্তু আপনারা নিশ্চয়ই পারেন। আর যদি মনে হয় যে আপনার সাজাতে খুব ভালো লাগে, তাই যত্ন করে সাজানোর জন্য অবশ্যই ঋতুরূপার মতো স্টাইলিস্ট আপনি হতেই পারেন। ঋতুরূপাকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য, এবং তোমার বুটিকটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং খুব ভালো ভালো ছবি বাংলার বাইরে গিয়েও করো, এটাই কামনা করি। এবং অনেক ভালো কাজ হোক এবং সুন্দর সুন্দর সবাইকে যত্ন করে সাজাও। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের আজকের প্রশ্ন হলো, ঋতুরূপা শান্তিনিকেতনে কার কাছে গান শিখত? আমাদের এই পর্বের প্রশ্ন হলো, আমাদের আজকের অতিথি ঋতুরূপা শান্তিনিকেতনে কার কাছে গান শিখত? ঝটপট উত্তরটি পাঠিয়ে দিন নিচে দেওয়া মেল আইডিতে, এবং অবশ্যই শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, হাইপ বাটনটা টিপতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। দশভুজা নাশে বলতো তার হয়, তার জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই। আগলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুরানা সেই। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা